শতাংশ হচ্ছে তার মগজের ওজন। এখন যার ওজন যতই হোক না কেন, তার ওজনের 2% হবে মগজের ওজন। এবং এই মগজ, আমরা যে অক্সিজেন নেই তার 20% সে নিজে খায়, আমরা যে কার্বোহাইড্রেট বা স্টার্চ নেই সেই গ্লুকোজ 20% সে খায়। এই ক্ষেত্রে নারী পুরুষের কোনো পার্থক্য নেই। তাহলে মগজের অনুপাত সমান, হাড় সমান, দাঁত সমান, তাহলে অধিকারের ক্ষেত্রে কিন্তু নারী আবার সমান নয়। তাহলে নারীকে কোন দিক দিয়ে আমরা ছোট করবো? তার অসংখ্য কায়দা কানুন আছে। আমরা জানি যে প্রকৃতিতে এক ধরনের পার্থক্য আছে, নারীর শরীরের গড়ন এবং পুরুষের শরীরের গড়ন একরকম নয়, এটা পার্থক্য আছে। কিন্তু প্রকৃতিতে বৈষম্য করে নাই। প্রকৃতিতে বৈষম্য করেনি বলে ডিম থেকে যে প্রোটিন পাওয়া যায় সেটা পুরুষ ডিম খেলেও সে প্রোটিন পাবে, নারী ডিম খেলেও প্রোটিন পাবে। ভাত থেকে যে স্টার্চ এবং গ্লুকোজ পাওয়া যায় সেটা পুরুষ খেলেও পাবে, নারী খেলেও পাবে। দুধের মধ্যে যে কেজিন আছে যা ব্রেনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করে, সেটা পুরুষের ক্ষেত্রেও করে, নারীর ক্ষেত্রেও করে। বিজ্ঞান এই জিনিসগুলো যখন প্রমাণ করে দিল, তখনও আমরা কিন্তু বিশ্বাসের জায়গা থেকে নড়তে চাইলাম না। যুক্তি আমরা মানতে চাইলাম, কিন্তু অভ্যাস আমরা ছাড়তে চাইলাম না। এই যুক্তি এবং অভ্যাস, দীর্ঘদিনের সংস্কার এবং বিজ্ঞান, এই বিরোধের একটা পর্যায়ে 1857 সালে যে প্রশ্নটা এসেছিল যে কারখানায় কাজ করে নারী, কারখানায় কাজ করে শ্রমিক, শ্রমঘণ্টাটা কি হবে? কারখানার কাজ শেষ করে নারীকে তো আবার বাড়িতে গিয়ে কাজ করতে হয়, তাকে তো সন্তান ধারণ করতে হয়, সন্তান লালন পালন করতে হয়, তার যত্ন করতে হয়। তাহলে এর জন্য নারীদের কি অধিকার থাকবে? তারা খুব নিরীহ একটা দাবি করেছিলেন। তারা নিরীহ দাবি যে 10 ঘন্টার বেশি আমরা কাজ করব না। খেয়াল করবেন, সময়টা হলো 1857 সাল। তার 29 বছর পরে 1886 সালে শিকাগোর হে মার্কেটের আমরা সবাই জানি। কিন্তু আমরা মে দিবস আসলে শিকাগোর হে মার্কেটের ঘটনাটা যত আসে, আমাদের শ্রমজীবী নারীরা তারা যে কর্মঘণ্টার জন্য তার 29 বছর আগেই দাবি করে রাস্তায় জীবন দিয়েছেন, নির্যাতন সহ্য করেছিলেন, সেই কথাটা কিন্তু তেমন আসে না। জুবাইদা নাসরিন গবেষক হিসেবে গবেষণার অনেকগুলো দিক উল্লেখ করে দেখিয়েছেন, নিজে দেখেছেন এবং আমাদেরকেও দেখালেন কিভাবে সংগ্রামে ভূমিকা থাকলেও অবদানের স্বীকৃতি নারীদের কম। এটা কোথা থেকে আসছে, কেন এটা এসেছিল, অথবা এটা দূর করার উপায় কি? সেই কাজটা আমাদের করতে হবে। শুধু অন্ধকার আছে বলে আমাদের ভয় পেলে চলবে না, দুঃখ পেলেও চলবে না। অন্ধকার দূর করবার জন্য কাউকে না কাউকে তো আলো জ্বালতে হবে। আলো না জ্বালালে তো অন্ধকার দূর হবে না। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সহ সমস্ত নারী সংগঠনগুলো সে আলো জ্বালাবার সংগ্রামটা করছে। গবেষকরা তন্ন তন্ন করে গবেষণা করে দেখিয়ে দেবেন কোথায় কোথায় অন্ধকার আছে, আর সংগঠনগুলোর কাজ হচ্ছে সে অন্ধকার দূর করবার জন্য আলোর মশালটা জ্বালিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার। নারী দিবসে এই কাজটুকুই মহিলা ফোরাম করবে বলে আমার ধারণা, এবং মহিলা ফোরাম সেটা করছে। আপনারা জানেন যে গোটা পৃথিবীতে আজকে এই কথাটা কেউ কি অস্বীকার করতে পারে যে পৃথিবীর সভ্যতা যতদূর এগিয়েছে সেটা নারী পুরুষের মিলিত শ্রমে এগিয়েছে। সেই সভ্যতা এগোবার পেছনে পুরুষের চাইতে কোনো অংশে নারীর অবদান কম নয়। এমনকি আজকে পৃথিবীতে যে শ্রমশক্তির কথা আমরা বলছি, বাংলাদেশকেও বলছি, বাংলাদেশ হচ্ছে একটা পপুলেশন ডিভিডেন্ডের জায়গায় আছে। কারণ বাংলাদেশের নারীরা সন্তান ধারণ করে। প্রতি বছর আমাদের এখানে ক্লাস 5-এর পরীক্ষা দেয় 29 লক্ষ ছেলে মেয়ে। তার মানে প্রতি বছর 29 লক্ষ ছেলে মেয়ে কমপক্ষে জন্মগ্রহণ করে আমাদের এখানে। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে জনসংখ্যাই 29 লক্ষ নয়, এবং পৃথিবীর অনেক দেশ আছে যে দেশের জনসংখ্যা প্রতি বছর 5 লক্ষ, 7 লক্ষ, 3 লক্ষ করে কমে যাচ্ছে, কারণ সেখানকার নারীরা সন্তান ধারণ করছে না বা করতে চাইছে না। সেই ক্ষেত্রে আমাদের এই অপুষ্টিতে ভোগা, অতি পরিশ্রমী এবং সমাজের সমস্ত ক্ষেত্রে অবজ্ঞার শিকার হওয়া নারীরা এখনো যে সন্তান ধারণ করে, সেই সন্তানের দিকে কিন্তু লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে পৃথিবীর সব নামি দামি দেশগুলো। কানাডা 32 লক্ষ বর্গ মাইলের দেশ, 32 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ, লোক সংখ্যা মাত্র 3.5 কোটি, কিন্তু সেও কারখানা করতে চায় বাংলাদেশে, কারণ তার ওখানে লোক নেই। ভারত, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 350 মানুষ বসবাস করে, আমাদের প্রতি বর্গ কিলোমিটারে আমরা 1100 জন মানুষ বসবাস করি, মানুষ এখানে বেশি। ভারত
সে 130 কোটি মানুষের দেশ, সেই ভারতও কারখানা করতে চায় বাংলাদেশে, জাপান কারখানা করতে চায় বাংলাদেশে, আমাদের এখানে ওই মালয়েশিয়া কারখানা করতে চায় বাংলাদেশে। কেন? বাংলাদেশের শিক্ষার মান তো খুব কম, বাংলাদেশের মানুষ তো দরিদ্র, বাংলাদেশের মানুষ তো অদক্ষ, তারপরেও তারা কারখানাটা বাংলাদেশে করতে চায় কেন? 100টা মানে নতুন এক্সপোর্ট জোন হচ্ছে বাংলাদেশে, কেন? কারণ এই যে সন্তান ধারণ করে আমাদের মায়েরা, সন্তান ধারণ করে আমাদের মেয়েরা, এই সন্তানের উপর তাদের লোভ আছে, এদেরকে খাটিয়ে তারা আরো প্রভুতা করবে, এদেরকে খাটিয়ে তারা উৎপাদন করবে। সেই ক্ষেত্রে আমি যখন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে শ্রম আইন নিয়ে কথা বলতে গেলাম, দেখলাম যে যেখানে আমাদের স্বাধীনতার শুরুর যে কথাটা ছিল, স্বাধীনতার শুরুতে আমরা সবাই সংবিধানের কথা বলি, সংবিধানের আগেও তো আমাদের কথা ছিল যে আমাদের এই দেশটা কেমন হবে। বলা হয়েছিল এখানে সাম্য থাকবে, এখানে সামাজিক ন্যায় বিচার থাকবে এবং মানবিক মর্যাদা থাকবে। তার মানে মানুষে মানুষে সাম্য থাকবে, সামাজিক ন্যায় বিচার থাকবে, মানবিক মর্যাদা থাকবে, এবং সেই জন্য আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম। এরপরে আমরা সংবিধানে গণতন্ত্রের কথা বলেছি, আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলেছি, সমাজতন্ত্রের কথা বলেছি, জাতীয়তাবাদের কথা বলেছি। আমরা যখন শ্রমিকদেরকে নিয়ে কাজ করতে দেখি, তখন দেখে প্রত্যেকটা জিনিসকে উপেক্ষা করা হচ্ছে, এবং বিশেষ করে নারী শ্রমিকদের ক্ষেত্রে। 1917 সালে সোভিয়েত ইউনিয়নে বিপ্লব হয়েছিল, সমাজতান্ত্রিক বিপ্লব। সেই বিপ্লবের পরে বলা হয়েছিল যে কোনো মানুষকে তার ধর্ম যাই হোক, তার লিঙ্গের পরিচয় যাই হোক, তার গায়ের রং যাই হোক, তার উচ্চতা যাই হোক, তার ভাষা যাই হোক না কেন, কোনো মানুষের সঙ্গে বৈষম্য করা যাবে না, এবং সকল মানুষের ভোটের অধিকার দিতে হবে। আজকে যার কাছ থেকে আমরা গণতন্ত্র শিখি, সেই আমেরিকা, তারা কিন্তু সোভিয়েত ইউনিয়নের নারীদের ভোটাধিকার দেবার 2 বছর পরে আমেরিকার নারীদের ভোটাধিকার দিয়েছিল। আর ইংল্যান্ড সকল নারীদের ভোটাধিকার নিশ্চিত করেছিল 1928 সালে, মানে সোভিয়েতের বিপ্লবের 11 বছর পরে। অথচ তারা এখন আমাদেরকে গণতন্ত্র শেখাচ্ছে, অধিকারের কথা শেখাচ্ছে। যাই হোক, তারা শেখাক, আমরাও শিখি, কিন্তু শিখতে গিয়ে যে জিনিসটা আমরা দেখছি, এই যে আমাদের শ্রম আইন, বলা হয়েছিল এই আইন সকলের জন্য প্রযোজ্য হবে, এবং আমাদের সেই আইএলও কনভেনশনে বলা হয়েছিল সম কাজে সম মজুরি দিতে হবে। একই ধরনের কাজ হলে 2 ধরনের মজুরি হতে পারবে না। এবং আমাদের সংবিধানেও যেহেতু সাম্যের কথাটা স্বীকার করে নেওয়া হয়েছে, তারপরেও আমরা দেখছি নারী পুরুষের সম কাজে সম মজুরি তো নাই, এমনকি সমান মাতৃত্বের মর্যাদা পর্যন্ত নেই। বাংলাদেশে 22 লক্ষ মানুষ সরকারি কর্মচারী হিসেবে বিবেচিত, তাদের মধ্যে 6 থেকে 7 লক্ষ নারী আছেন যারা সরকারি চাকরি করেন। তারা মাতৃত্বকালীন ছুটি পাবেন 6 মাস। আর 6,35,00,000 আমাদের শ্রমশক্তি, যার মধ্যে 36% হচ্ছে নারী। তাদের জন্য, যারা অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি হলো 4 মাস। আমরা শ্রম আইনে যখন প্রশ্ন করলাম যে কেন মাতৃত্বকালীন ছুটি সরকারি কর্মচারীদের জন্য 6 মাস হলে বেসরকারীদের জন্য 4 মাস হবে, আমরা অবাক হয়ে গেলাম। যখন আমরা নারীদের কথা নারীরাই ভালো বোঝে এইটা বলতে অভ্যস্ত, সেই সময়ে বিজিএমই এর সবচেয়ে স্মার্ট যিনি সভাপতি বলে সবাই জানেন, তিনি বললেন আমি তো আমার সন্তানকে পেটে নিয়ে আগের দিন পর্যন্ত কাজ করেছি, তাহলে কেন 4 মাস ছুটি আছে? আমরা কিন্তু তাদের কাছ থেকে এই প্রশ্নটা শুনলাম। এবং এমনকি সরকারের গুরুত্বপূর্ণ মানে পদে আছেন নারী কর্মকর্তা, তিনি আমাকে বললেন যে আপনারা এই সমস্ত কথা বলে নারীদেরকে অবমূল্যায়িত করছেন। আমাদের বারে আমরা যেখানে মাতৃত্বকালীন ছুটি সমান পেতে চাইলাম, সেখানে একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের একজন নারী কর্মকর্তা, তিনি আমাকে একজন অভিযুক্ত করলেন যে আপনারা নারী সক্ষমতাকে আপনারা অবহেলা করছেন। যদি নারী ছুটি না নিয়ে কাজ করতে পারে, আপনারা কেন তাকে ছুটি দিতে বাধ্য করবেন? তাহলে দেখুন, শুধু নারী হলেই অধিকারের সচেতনতা আসবে না। মাথার মধ্যে কোন চিন্তা নিয়ে তিনি অবস্থান করেন? আকৃতিতে নারী হলেও প্রকৃতিতে যদি তিনি শোষক হন, তাহলে ওই নারী কিন্তু আকৃতিতে নারী হলেও তিনি কিন্তু নারী শ্রমিকের মর্যাদা দেবেন না। গার্মেন্টস গুলোতে আমরা দেখলাম শ্রম আইনে বলা আছে
শ্রম সময় হবে 8 ঘন্টা। তারপর তারা বাড়িয়ে দিলেন যে শ্রমিকের অনুমতি নিয়ে আরো 2 ঘন্টা ওভারটাইম করানো যাবে, এবং সর্বশেষে আমরা দেখলাম এটাকে আরো 2 ঘন্টা বাড়িয়ে 12 ঘন্টা কাজ করার ব্যবস্থা করলেন। এবং নারীদের জন্য রাত্রিকালীন কাজ যখন স্লিপমেন্ট থাকবে তখন বাধ্যতামূলকভাবে তাদেরকে ফ্যাক্টরিতে থাকতে হবে, এইরকম জায়গাও আছে। তারা বলছে হ্যাঁ আমরা কি জোর করে তাকে রেখেছি, কিন্তু এমন একটা ইশারা করেন যে ইশারার মানে হলো তুমি যদি নাইট ডিউটিটা না করো, শিপমেন্টের সময় তুমি যদি কাজ না করো, তোমার চাকরিটা কিন্তু থাকবে না। ফলে তারা গায়ে মারছেন না, কিন্তু মজুরিতে মারছেন। তারা শরীরে আঘাত করছেন না, কিন্তু আইনে বেঁধে ফেলছেন। ফলে নারীর অধিকারের কথা যখন বলি, তখন কিন্তু আমরা নির্যাতনটা চোখে দেখি, নিপীড়নটাও চোখে দেখি, কিন্তু আইনি বাঁধন এবং সংস্কারের বাঁধনে কিভাবে আটকে ফেলা হয়েছে সেটা কিন্তু সবসময় আমরা চোখে দেখি না। যে কারণে নারী মুক্তির আন্দোলনের সঙ্গে একদিকে যেমন দৈহিক নিপীড়ন, মানসিক নিপীড়ন, তার বিরুদ্ধে লড়তে হবে, তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক যে নিপীড়নটা আছে তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। একটু আগে নাসরিন যেটা বলেছে যে ছোট একটা শিশু পৃথিবীর আলো হওয়া বুঝবার আগেই সে বুঝলো মানুষের কাছে তার অপাঙ্ক্তেয় হয়ে গেছে সে, শুধু নারী হওয়ার কারণে। এখন একটা জিনিস খেয়াল করে দেখি, এই চিন্তা যদি সমাজের মধ্যে বিরাজ করে, তাহলে আমরা কেউ পুরুষরাও কি কখনো নিজের মর্যাদা বলি আর নিজের স্নেহ বলি সেটাকে রক্ষা করতে পারবো? স্নেহ করবো আমার সন্তানকে, কিন্তু সেই সন্তানের প্রতি স্নেহ কিভাবে বিভক্ত হয়ে যাবে? যদি সন্তান একজন ছেলে হয় আর একজন মেয়ে হয়, ওই মেয়েটা তার কি অপরাধ যে মেয়ে হওয়ার কারণে সে পৈতৃক সম্পত্তির অর্ধেক পাবে? কোন ধর্ম কি এতটা অমানবিক হতে পারে যে সন্তান নারী হওয়ার কারণে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন? বেগম রোকেয়া অনেক আগে বলেছিলেন, মা কি তাহলে কি ঈশ্বরের চেয়েও কম দয়াময়, কিংবা ঈশ্বরের চেয়ে বেশি দয়াময়? ঈশ্বরের চেয়ে কম দয়াময় বলে কি মা কি ওই সন্তানকে মেয়ে বলে তাকে কম খেতে দেন? আর ঈশ্বরের চেয়ে বেশি দয়াময় কি এরকম যে পুরুষ সন্তানকেও তিনি পেটে 10 মাস রাখেন, নারী সন্তানকেও 10 মাস রাখেন? তিনি কি কখনো বলেন যে তুই মেয়ে, তুই 5 মাস থাকবি আর ছেলেটা আমার 10 মাস থাকবে? তাহলে কেমন করে আমরা এই আইন বা এই বিধান করতে পারি যে পৈতৃক সম্পত্তিতে, বাবা মার সম্পত্তিতে কেন নারী পুরুষের তুলনায় অর্ধেক পাবে? যে ভাই বোন একসঙ্গে বড় হয়ে উঠলো, হঠাৎ করে ভাই নিজেকে পুরুষ ভাবতে শুরু করলো, বোনকে অর্ধেক সম্পত্তি কিভাবে দেওয়া যায় তার কায়দা কানুন করার জন্য রাষ্ট্র, সমাজ এবং ধর্মীয় আইন তাকে শিখিয়ে দিল। এটা কি কখনো গণতান্ত্রিক হতে পারে? অথচ আমরা সংবিধানে তো গণতন্ত্রের কথা বলেছি, সংবিধানে তো আমরা বলেছি যে গণতন্ত্র থাকবে। গণতন্ত্রে যদি সবার সমান ভোট দেওয়ার অধিকার থাকে, তাহলে কেন সবার সমান সুযোগের অধিকার থাকবে না? কিংবা আমরা যখন জিডিপির হিসেব করছি, মাথা পিছু আয় বেড়ে যাচ্ছে, আমাদের মাথা পিছু আয় বেড়ে এখন আমাদের $2064 হয়েছে। এই মাথা পিছু আয় বাড়ার ক্ষেত্রে আমাদের নারী শ্রমিকদের কি কোনো ভূমিকা নাই? এই মাথা পিছু আয় যেটা আসছে সেটা ভোগ করার ক্ষেত্রে নারী শ্রমিকের অধিকার কতটুকু থাকবে? এই প্রশ্নটা কি সমাজে আসবে না? এই প্রশ্নটা যদি আসে, যে সম্পদ তৈরি করেছে নারী পুরুষ মিলিতভাবে, সেই সম্পদ ভোগ করবার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার থাকবে না কেন? এই যৌক্তিক কথাগুলোই বারবার নারীদের মুখ থেকে আসতে হয়, কিন্তু সেই কথা আসবার সুযোগ এখন প্রায় নাই। কারণ পত্রিকার পাতা খুললেই যখন নারী ধর্ষণ, নারী নিপীড়ন, নারী লাঞ্ছনা, মানে যেখানে নিপীড়ন, লাঞ্ছনা, সম্মান নিয়েই বাঁচা কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেখানে অধিকারের কথা বলার সুযোগ এবং সময় কোথায়? ফলে লাঞ্ছিত নারীর কাছে লাঞ্ছনার হাত থেকে বাঁচা কিংবা নিজের শরীরটাকে কোনোভাবে রক্ষা করার জন্য যে নারী ব্যস্ত হয়ে থাকবেন, যে নারীকে ব্যস্ত করে রাখা হবে, সেই নারী তার অধিকারের সংগ্রাম করবে কেমন করে? ফলে আজকে নারীর উপর যে নিপীড়ন, এর সঙ্গে কিন্তু একটা সুচতুর পরিকল্পনা আছে। নারী নিপীড়ন বাড়ছে মানেই হচ্ছে নারী যেন অধিকার থেকে তার দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে নেয়। সেই ক্ষেত্রে যারা নারী অধিকার নিয়ে লড়াই করবেন, নারীর মর্যাদার জন্য লড়বেন, নারীর সমাজে তার কর্তব্যের কথা শুধু নয়, তার অধিকারের কথাও বলবেন, তাদের এই দুটোকেই সমান তালে এই লড়াইটা করতে হবে।
নারী নির্যাতনের বিরুদ্ধে যেমন লড়াই, অধিকারহীনতার বিরুদ্ধেও তার লড়াই। অধিকারহীনতার লড়াই করতে গিয়ে, অধিকারহীনতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আরো যদি নির্যাতন আসে, সেই নির্যাতনকে মোকাবেলা করতে হবে। যেমন করে আমরা ইলা মিত্র, তাকে তো নির্যাতন করা হয়েছিল। এই নির্যাতন তাকে কি দমিয়ে দিয়েছিল? এই নির্যাতন তার সংগ্রামের স্পৃহাকে কি কমিয়ে দিয়েছিল? নাকি সেই নির্যাতন আমাদের সবার মধ্যেই আবার একটা ক্রোধের আগুন তৈরি করেছিল যে না, এই নিপীড়নের বিরুদ্ধে আমাদের লড়তে হবে? ফলে নির্যাতিত নারীর কান্না যেন আমাদেরকে দুর্বল করে না দেয়, বরঞ্চ নির্যাতিত নারীর কান্না যেন আমাদেরকে আরো সংগ্রামী করে, আরো তেজে আমাদেরকে উদ্দীপ্ত করে, যে সমাজে এই নিপীড়নকারীকে প্রশ্রয় দেয়, যে সমাজে নিপীড়নকারীকে আশ্রয় দেয়, সেই সমাজের বিরুদ্ধে আঙুল তুলে লড়াই করে সেই সমাজ পরিবর্তনের সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফলে আজকে নারী দিবস একই সঙ্গে দুটো প্রশ্ন আমাদের সামনে এসে হাজির করেছে, যে যুগ যুগ ধরে যা চলে আসছে সেই অতীতের ছায়ায় কি আমাদের বর্তমান চলবে, নাকি ভবিষ্যতে কোন সমাজে আমরা যেতে চাই সেই সমাজের দিকে তাকিয়ে আমরা পথ চলব? আজকে দেখুন, একটু আগে যেটা বলেছেন আমাদের দিদি, যেটা বললেন লক্ষ্মীদি, যে শুধুমাত্র পোশাকের কারণেই যদি নির্যাতিত হতো, সৌদি আরবে তো সবই ঢেকে রাখে। সৌদি আরবে আমাদের গৃহ পরিচারিকা লাঞ্ছিত হন কেন? ফলে পোশাকের জন্য লাঞ্ছিত হয় না, লাঞ্ছিত হয় মগজের কারণে। মগজের কোষে কোষে যে চিন্তাটা আছে, ওই চিন্তাটা নারীকে লাঞ্ছিত করবার জন্য প্রলুব্ধ করে। আর সমাজের মধ্যে যে প্রশ্রয় আছে, সেই প্রশ্রয় যারা নারীকে লাঞ্ছিত করে তাদেরকে আরো শক্তিশালী করে। ফলে সমাজ প্রশ্রয় দেয় আর সংস্কৃতি তার মধ্যে চিন্তা ছড়িয়ে দেয়। ফলে সমাজের প্রশ্রয় এবং এই সংস্কৃতি, এই দুটোর বিরুদ্ধেই আমাদের কিন্তু লড়াইটা অব্যাহত রাখা উচিত। আজকে আমাদের এখানে চারপাশে যারা দাঁড়িয়ে একটু শুনছেন, তারা একটু নিজেরাও চিন্তা করে দেখুন তো, যে ছেলে, যে পুরুষটা শুধু পুরুষ হওয়ার কারণে একটা নারীকে অপমান করে, সে শুধু নারীকে কি অপমান করে, নিজেকে কি ছোট করে না? সে কি একবারও ভাবে না যে সে নিজে কতখানি ছোট হয়ে যায়? এই ভাবনাটা তৈরি করতে না পারলে এই পুরুষকে কিন্তু শুধু আইন দিয়ে ঠেকানো যাবে না, এই পুরুষকে শুধু পাথর মেরেই তাকে নিপীড়িত করা যাবে না। ফলে একদিকে আইন দরকার, আরেকদিকে তার সাংস্কৃতিক লড়াইটাও দরকার। এই দুই লড়াইটাকেই অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা জানেন, জাতিসংঘে এবং আইএলওতে নারীর মর্যাদা, কর্মক্ষেত্রে নারীর উপর যেন নিপীড়ন না হয়, আইএলওর পক্ষ থেকে একটা কনভেনশন করা হয়েছিল। কনভেনশন হচ্ছে কনভেনশন 190। সেটার প্রথমে শুরুটা ছিল এরকম: কর্মক্ষেত্রে নারীর প্রতি হয়রানি এবং সহিংসতা প্রতিরোধের কনভেনশন। সেই কনভেনশন নিয়ে যখন আমরা শ্রমিকরা আলোচনা করতে গেলাম, আমাদের সরকার এবং বিভিন্ন দেশের সরকাররা বললেন এটা নারী কথাটা এখানে বাদ দিতে হবে। দিয়ে কনভেনশন যেটা হলো, সেখানে বলা হলো কর্মক্ষেত্রে সহিংসতা এবং হয়রানি প্রতিরোধের কনভেনশন। তা পুরুষরা কি হয়রানি হয়? কিন্তু নারী কথাটা উল্লেখ করতে চাইলেন না তারা। আমরা আমাদের সরকারকে বলেছি, আইএলও কনভেনশন যে হলো, এই কনভেনশনটা রেটিফাই করো, এই অনুযায়ী আইন করো, যাতে কর্মক্ষেত্রে কোনো নারী সহিংসতা এবং হয়রানির মধ্যে না পড়ে। এখনো কিন্তু সেই আইন রেটিফাই হয় নাই, যেহেতু অনুসমর্থন হয় নাই, ফলে কনভেনশন রেটিফাই না হলে সেটা দিয়ে আইনটাও তৈরি হবে না। ফলে একটা নারী আন্দোলনে এই দাবিটাও করতে হবে, আমাদের শ্রম আইন সকলের জন্য প্রযোজ্য হবে। এই কথাটা বললে সেই শ্রম আইনটা কেন সকলকে সমানভাবে প্রোটেকশন দেবে না, এই প্রশ্নটা আমাদের তুলতে হবে। আর একটা কথা বলে আমি শেষ করবো, কি যুদ্ধে, কি শান্তিতে, কি অগ্রগতিতে, কি পিছিয়ে পড়ায়, সমস্ত ক্ষেত্রে নারী সাথে থাকলেও, পাশে থাকলেও নারী কিন্তু সমানভাবে মূল্যায়িত হয় না। আজকে জিডিপির যে হিসেব করা হচ্ছে, আমাদের এখন জিডিপি $337 বিলিয়ন হয়েছে। স্বাধীনতার পরে ছিল $9 বিলিয়ন। এই 50 বছরে আমাদের জিডিপি অনেক বেড়েছে, কিন্তু এই জিডিপিতে নারীর ভূমিকা কতটুকু তা কি কখনো স্বীকার করা হয়েছে? আমাদের 4 কোটি পরিবার আছে বলে ধরা হয়। প্রতিটি পরিবারে একজন নারী যদি পারিবারিক কাজ করেন, তিনি যে পরিবারের কাজটা করেন, সেই কাজটাকে, তার আর্থিক মূল্যটাকে কোনোভাবে কি রাষ্ট্র এবং সমাজ স্বীকার করেছে? কোনোভাবে স্বীকার করে নাই। এই করোনার সময় আমরা দেখলাম, নাসরিন যেটা বললো, আমরা গৃহকর্মীকে বাদ দিলাম, তা গৃহের কর্মটা কে করেছে? গৃহকর্মীকে বাদ দেওয়ার পরে গৃহের কর্ম তো সে নারীই করেছে। তার মানে করোনায় একদিকে সামাজিক ঝুঁকি,
আর একদিকে পারিবারিক কাজের চাপ, দুটোই তো নারীর উপর বেড়েছে। এবং একই সময় আমরা দেখেছি নারীর নির্যাতন এবং নিপীড়নটাও বেড়েছে। ফলে করোনার মতো যখন একটা বৈশ্বিক মহামারী, সেটাও কিন্তু নারীকে রেহাই দেয় না, স্বস্তি দেয় না। ফলে সমাজটা যদি এরকম থাকে, এই সমাজের উপরে প্রধানমন্ত্রী নারী থাকতে পারেন, বিজিএমই এর সভাপতি নারী হতে পারেন, আমাদের স্পিকার নারী হতে পারেন, আমাদের বিরোধী দলীয় নেত্রী নারী হতে পারেন, তাতে কিছুই বদলাবে না যদি সমাজটা যে নিয়মে চলছে সেই নিয়মটা না বদলায়। সমাজের নিয়ম হচ্ছে শোষণ করো, সমাজের নিয়ম হচ্ছে লুণ্ঠন করো, সমাজের নিয়ম হচ্ছে ঠকাও, সমাজের নিয়ম হচ্ছে দুর্বলের উপর নিপীড়ন চালাও। এই নিপীড়ন কখনো আদিবাসী নারীর উপর চালাও, কখনো পাহাড়ে চালাও, কখনো সমতলে চালাও। এমনকি পুলিশ বাহিনীর নারী সদস্য হলে সেই নারী সদস্যও কিন্তু নিপীড়নের হাত থেকে রেহাই পাবেন না। ফলে সমাজের যেখানে এই নারীকে অধস্তন রাখা হয়েছে, সেখানেই তার উপর নিপীড়নের ঝুঁকিটা বাড়ছে। সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, অথবা পুলিশ বাহিনীর সদস্য হোক, অথবা রাস্তায় তিনি দোকানদারি করছেন তিনি হন, অথবা ইট ভাঙা শ্রমিক হন, অথবা নির্মাণ শ্রমিক হন, অথবা গার্মেন্টস শ্রমিক হন, অথবা কোনো কাজ বাইরে না করেও ঘরে যিনি গৃহকর্ম করছেন, নিরাপদ ঘরের মধ্যে যিনি থাকতে চান সেই মানুষ, অথবা ক্যান্টনমেন্টের মতন সুরক্ষিত জায়গায় যিনি থাকেন, অথবা নিজের ঘরের মধ্যে নিশ্চিন্তে যিনি থাকতে চান, সেই সাগর রুনি বলি আর ক্যান্টনমেন্টের তনু বলি, কেউই রেহাই পাবেন না যদি বৈষম্যমূলক সমাজটা থাকে, নিপীড়নমূলক সমাজটা থাকে, লুণ্ঠনমূলক সমাজটা থাকে। তাহলে সমস্ত সময় সে দুর্বল প্রতিপক্ষ খুঁজবে। এই দুর্বল প্রতিপক্ষকে সবল হয়ে উঠতে হবে যুক্তিতে, সবল হয়ে উঠতে হবে সাংগঠনিক শক্তিতে, সবল হয়ে উঠতে হবে একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে। এবং সেই কাজটা করবার জন্য সমাজতান্ত্রিক মহিলা ফোরাম লড়ছে, আগামী দিনেও লড়বে। বিশ্ব নারী দিবস যে চেতনা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, যে বিশ্ব নারী দিবস এসেছিল নারীর মর্যাদা, নারীর অধিকার, শ্রমের অধিকার, সময় নিয়ে, আজ আমরা ফেয়ার অ্যান্ড লাভলির কল্যাণে আনফেয়ার অ্যান্ড আগলি কম্পিটিশন দেখছি, যে শ্রমজীবী নারীর অধিকারের কথাটা হারিয়ে গেল। একজন বুদ্ধিজীবীও বলেছিল, যে মানুষ ঘামে সে মানুষ সুন্দর, যে মানুষ পরিশ্রম করে সে মানুষ সুন্দর। ফলে সৌন্দর্যের সংজ্ঞা এসেছিল পরিশ্রম করার মধ্য দিয়ে, শরীরটাকে সুগঠিত করার মধ্য দিয়ে। ওরা সেটাকে ক্রিম মেখে সুন্দর করার মাধ্যমে প্রতি মাসে 257 কোটি টাকার ওই সমস্ত ক্রিম বিক্রি করছে, এবং সেটারও তারা বাজার তৈরি করেছে এই ধরনের একটা প্রচারের মধ্য দিয়ে। ফলে নারীর অধিকার এবং মর্যাদা সেটা প্রতিষ্ঠা করতে গেলে এই কর্পোরেট কালচারের বিরুদ্ধে লড়তে হবে। এর বিরুদ্ধে একটা সাম্যবাদী চেতনায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ফলে নারী দিবসে সেই লড়াইটা চলছে, চলবে। গোটা পৃথিবীর দেশে দেশে এমন কোন দেশ নাই যেখানে নারীরা লড়ছে না, এমন কোন দেশ নাই যেখানে নারীরা প্রতিরোধ করছে না, এমন কোন দেশ নাই যেখানে নারীরা কাঁদছে না, এমন কোন দেশ নাই যেখানে নারীরা কান্না মুছে আবার মিছিলে আসছে না। ফলে একদিকে বেদনায় কাঁদে, আর একদিকে প্রতিবাদে লড়ে। এই কান্না এবং প্রতিবাদ এই দুটোকেই অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাবেন, এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য নিচ্ছি। দুনিয়ার মধ্যে এখন